পাখির চোখে প্রথম দেখাই মনে হবে এটা বুঝি কোনো ফসলি মাঠ। ধান, গম, ভুট্টা আর পাটের চাষ হচ্ছে এখানে। কিন্তু একটু ভালো করে তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন এটা আসলে একটা নদী। আমার শৈশব, কৈশোর আর যৌবনের কত শত স্মৃতি মিশে আছে এই নদীর সঙ্গে। এই নদী মরা গাং, আজ হয়তো নামেই বেঁচে আছে, তবে আমার ভেতরে এই নদী এখনো বহমান। ছোটবেলায় দিনের বেশিরভাগ সময় কাটত এই গাঙের ধারে। সাঁতার কাটা, মাছ ধরা, কখনো দল বেঁধে ডুব সাঁতার। জলের স্পর্শে গড়ে উঠেছিল এক পৃথিবী, সেটা আজও আমার ভেতরে বেঁচে আছে। শুধু খেলা নয়, ভাবনার জগৎটাও গড়ে উঠেছিল এই নদীর পাড়ে বসেই। বৃষ্টি হলে যেভাবে নদী ফুলে ওঠে, আমার মনও সেভাবেই ভরে উঠত নতুন স্বপ্নে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির। আজকে আমার গ্রামের, আমার শৈশবের যেখানে সবচেয়ে বেশি সময় কেটেছে, যে জায়গাটা আমার সবচেয়ে প্রিয় ছিল, এখন পর্যন্ত যে জায়গাটা সবচেয়ে প্রিয়, সেই গাঙের ধারে, অর্থাৎ মরা গাং বলা হয় আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আসমানখালী গ্রামে। স্কুলের ঠিক পিছন সাইডটা এটি একটা নদী, এটি মাথাভাঙার একটা শাখা নদী। সেই নদীতে আমরা শৈশবটা পার করেছি। এই নদী কেন্দ্রিক আমাদের জীবন ছিল। তখন আমরা কিন্তু এই নদীতে প্রচুর পরিমাণে মাছ ধরেছি, তারপরে সাঁতরিয়ে নদীর এই পার থেকে ওপার গেছি। অনেক বড় নদী, কিন্তু ওই পার থেকে একদম এই পার পর্যন্ত অনেক পানি থাকতো। কিন্তু এখন পুরোটা একটা ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত। তো এই জায়গায় এসে সেই সময়কার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আপনাদেরকে একটু দেখাবো, সেই স্মৃতিচারণগুলো করতেছি। তো একটু আমরা মাঠটা ঘুরবো, চলুন আগে দেখি সেই যে নদী, সেই নদীটি এখন কিভাবে এরকম মানে ধান ক্ষেত হয়ে গেল, এরকম চাষাবাদ হচ্ছে, এবং সেখানে এখন অবশিষ্ট কোনো পানির দেখা পাওয়া যায় কিনা সেটা একটু খুঁজে দেখবো। খাল ছিল অনেকগুলো, সেই খালগুলোতেও যাব। অনেক বছর আগে চুয়াডাঙ্গা জেলার এই নদীটি ছিল এই অঞ্চলের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। বড় বড় নৌকা চলত, ফসল যেত কলকাতা পর্যন্ত। আর আজ এখন এই নদীতে পানি থাকে না, তবুও আমার স্মৃতিতে এই নদী ঠিক আগের মতোই জীবন্ত। আমি একটু ড্রোন উড়াবো, কিন্তু ড্রোন উড়ে পুরো এই এলাকাটা দেখাবো। ওই দিকটা দেখাবো, করে ড্রোনে দেখাবো। ড্রোনে পুরো এই আসমানখালী এলাকার পুরো এই যে গাঙের ধার, গাং, তারপরে দ্বীপ মতো একটা জায়গা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। চলো। আর হোসেন কই? রেডি হচ্ছে। একবারে এক ঘন্টা পানি আনতে ওই। আরে এটা ভালো বলছি, পানি আনতে বলতে না। পুকুরের কি অবস্থা? শুভ মিলন দিয়ে বাইতে এক ঘন্টা পানি নেই একবারে। পানি মেশিন চলছে। আসমানখালী বিখ্যাত বড়া। এক ঘন্টা পানি আর একটা গিলাস নিয়ে একবারে। বড়া খেতে খেতে ড্রোন উড়াবো। একেবারে ছিল মোটর ছিল। এখানে মোটর ছিল ভাই। মোটরটা কই দিন গেছে, খালি মোটর স্টার্টই পানি চলে। মোটর চাইলে ভালো হতো, গোসল করা যেত। পুকুরে মেশিন নেই।
মরাগাং, তুমি শুধু একটা নদী নও, তুমি আমার শৈশবের খেলার মাঠ, কৈশোরের নির্জনতা আর যৌবনের নিঃশব্দ বন্ধু। তুমি আমার গল্প, আমার ফেলে আসা দিনগুলোর সবচেয়ে প্রিয় অধ্যায়। এখানে ছোটবেলায় সবচেয়ে বেশি সময়টা পার করেছি, কারণ এই যে বাচ্চারা এখানে এখন আমি দেখতে পাচ্ছি যে যারা মাছ ধরছে, আমরাও ছোটবেলায় ঠিক এভাবে এখানে এই জায়গাটিতেই মাছ ধরতাম, কারণ এই খালটি ছিল সব সময় পানিতে ভরা। 12 মাস অন্তত এই খালটিতে পানি থাকতো। নানান ধরনের মাছ কিন্তু আমরা ধরতাম, বিশেষ করে ওই কই মাছ, তারপরে শিং মাছ, পুঁটি মাছ, এই ধরনের অনেক ছোট ছোট মাছ কিন্তু আমরা এখানে ধরতাম। আর টাকি মাছের ঝাঁক থাকতো এখানে। এখান থেকে মাছ ধরে অনেক সময় আমরা সেই মাছগুলো নিয়ে স্কুল লাইফে আমরা পিকনিক করতাম, আবার কেউ কেউ এই মাছগুলো বাড়িতেও নিয়ে যেতাম। দারুণ একটা মুহূর্ত। সেই সকল স্মৃতি এদেরকে দেখে কিন্তু আমি একদম আবেগী হয়ে যাচ্ছি এবং সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে এবং ইচ্ছা করছে আবারও এই জায়গাটিতে যাই এবং তাদের সঙ্গে সেই ছোটবেলায় ফিরে যায় এবং তাদের সঙ্গে মাছ ধরে আজকের দিনটি পার করি। একটা পুকুরে পাড়ে যে আম গাছ হয়েছে, দেখেন কি সুন্দর আম। একটা ছোট ছোট গাছে অনেক আম ধরেছে, ভীষণ ভালো লাগছে। যে এইখানে আগে পার হতে গেলে আমরা নৌকায় করে পার হয়েছি, এখন হয়তো এই নতুন যে জেনারেশন তাদেরকে বললে তারা কেউ বিশ্বাস করবে না যে এখানে আসলে এত পানি থাকতো একদম। মানে আমাদের সাতটিয়ে বা আমাদের বড়রাও যখন পার হতো তারা কিন্তু বড় নৌকা করে, তারপর ওই পারে আমাদের পানের বরজ ছিল। মানে আমরা যেহেতু একেবারে কৃষি ফ্যামিলির মানুষ, আমাদের অনেকগুলো বরজ ছিল, কিন্তু পান বরজ এখনও আছে, অনেক পানের বরজ। আপনাদেরকে ড্রোন দিয়ে সেই দৃশ্যগুলো দেখাবো। যে এই পারটা নদীর একটা বাঁক আছে সামনে, সেই বাঁক দিয়ে এটি কিন্তু একেবারে ওই পাশে সোহাগ মোড় আর এই পাশে বন্দর ভিটা, দুটার অংশ। সেই অংশে এরকম যে নদীটা কিন্তু ঘুরে গেছে একদম বাঁক হয়ে। আমরা ড্রোনের ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটি ঘুরে একটা সুন্দর দ্বীপের মতো তৈরি হয়েছে। এখন এই ভুট্টা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। ভুট্টা অনেক সুন্দর সুন্দর ভুট্টা আছে। আপনারা জানেন যে চুয়াডাঙ্গাতে ভুট্টা কিন্তু খুব ভালো হয়, তো সেই ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি, অনেক সুন্দর। এই পরে যে বরজ আছে, আমাদের যে বরজ ছিল বা আমার নানাদের বা আমাদের আত্মীয় স্বজন মামা টামাস, যারা এই অঞ্চলের অধিকাংশ মানুষের কিন্তু, যাদের প্রত্যেকটা পরিবারেরই কিন্তু পানের বরজ আছে। যার পানের বরজ নাই তার মানে তার কিছু নাই, সে গরিব এখানে। তো সে পানের বরজে যাব, আপনার ভুট্টা ক্ষেত দিয়ে সেই নদীর ভিতর দিয়ে যাচ্ছি। চলুন আপনাদেরকে একটু পানের বরজটা ঘুরিয়ে দেখাই। আরে অনেক ভুট্টা হয়েছে তো। এই ভুট্টা কি দুইটার বেশি হয় না? না ভাই, দুইটার বেশি এখানে ভুট্টা হয় না ভাই। একটা গাছে দুইটা করে ভুট্টা হবে। একটা গাছে সর্বোচ্চ দুইটা? জি ভাই। এই যে যেমন এইটাতে দেখেন, এই যে দুইটা হয়েছে। এইটাতেও দুইটা, এখানে একটা, এখানে একটা। ও যে অনেক মোটা মোটা হয়েছে কিন্তু ভুট্টা এবার, জি ভাই। এখানে তাই না? ভুট্টা গাছগুলো সুন্দর। ভিতরটা একটু দেখি। ও মাই গড, আমরা ভুট্টা খাবো না? জি অবশ্যই, ভুট্টা পুড়িয়ে খাবো। ভুট্টা পুড়িয়ে খেতে অনেক মজা লাগে। ভুট্টা পুড়িয়ে খাবো তাহলে, ঠিক আছে। আমরা পুকুর পাড়ে বসে ভুট্টা পুড়িয়ে খাই। হোসেন, জি ভাই। তাহলে ভুট্টা পুড়িয়ে খাওয়াতে হবে? জি ভাই, আসুন। খাওয়াবি তো ভালো ভুট্টা? একদম ভাই। বেশি পাকা হলে কিন্তু মজা হবে না। জি ভাই, মানে যেগুলা কাঁচা একটু কেবল নতুন, একটু কাছে কাছে, হ্যাঁ হ্যাঁ। এখন পানের বরজের ভিতরে যাই, চলেন পানের বরজ দেখায় আপনাদেরকে। কেন আলমডাঙ্গার এই পান
সারা পৃথিবীতে বিখ্যাত, মানে মিঠা পান যেটা বলা হয়। আপনারা জানেন যে সারা বাংলাদেশেই কিন্তু পান চাষ হয়। এই যে দেখেন এখানে কিন্তু পানের বরজগুলো এভাবে দরজা আটকানো থাকে, চাইলে একজন ঢুকতে পারবে না, কারণ না হলে ছাগল গরু এভাবে ঢুকে যেয়ে পানগুলো নষ্ট করবে। পানের বরজটা আসলে আপনাদেরকে দেখায়, এই পানের বরজটা নামানো হয়েছে। নামানো বলতে এটা আমাদের একটা ভাষা, এটা হলো এই পানের যে লতিগুলো এগুলো কিন্তু একদম এই চাল পর্যন্ত চলে যায়। চালগুলো খুব ছোট, অন্য বড় যেহেতু আরও উঁচা হয়, এখন দেখলাম যে অনেক হয়েছে। আর এই যে উপরে যে ছাউনিগুলো দেওয়া, এগুলো দিয়ে রোদটাকে দমানো হয় বা কমানো হয়। আবার যখন প্রয়োজন হয় রোদের, তখন কিন্তু এগুলো আবার খুলে দিয়ে তখন রোদ খাওয়ানো হয়। এই পানের বড় যে পান চাষ কিন্তু খুব টেকনিক্যাল একটা কাজ। এটা একেবারেই আমার বাপদাদারা বলতো, আমার নানা বলতো যে একটা ছোট্ট শিশুকে যেভাবে লালন পালন করতে হয়, পানের এই লতিকে কিন্তু ওইভাবে লালন করতে হয়। পানের চাষটা এরকম, যে দেখেন এই লতিতে কোনো রকমের যদি লাইট বেশি পড়ে বা আলো বেশি হয়, তাহলে কিন্তু এই পানগুলো মরে যাবে, আর উপরে কিন্তু এটা সব মরে যাবে। আর পানের যে পিলগুলো দেখেন প্রত্যেকটাতে এই যে এইভাবে এই পানের লতিগুলো একটাও কাটা হয় না, কিন্তু এভাবে নিয়ে এসে ঘুরিয়ে এর ভিতরে আবার ভাঁজ করে করে দিয়ে এইটা আবার উঠতে থাকবে, আবার ওকে নামানো হবে। তাহলে বরজ নামানো বলে আমরা আঞ্চলিকভাবে যেটা বলি। এই বরজটাই কিন্তু পান হয়েছে। পানগুলো ছোট ছোট, যেহেতু একেবারে নতুন পান, আর এই পানগুলো আস্তে আস্তে অনেক বড় হবে। এখন পানের দাম কেমন? এখন তাও প্রায় 120 থেকে 150 টাকা, মানে পার পোন। পোন বলতে এক পোনে 80 পিসের দাম, 100 থেকে 150 টাকা দাম ওঠে। তো অসাধারণ একটা মানে অর্থকরী ফসল আমাদের। যে বাংলাদেশে 6টি প্রধান অর্থকরী ফসলের ভিতর পান একটি, কিন্তু সবচেয়ে অবহেলিত এই পান। কারণ এই পান নিয়ে এরকম কোনো গবেষণা, আমি খামার বাড়ি থেকে অনেক তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ কিন্তু সেভাবে তথ্য দিতে পারেনি। কারণ পান নিয়ে এত বেশি গবেষণা হয় না। এখানে যারা পান চাষি তারা নিজেরাই ওই বাপদাদার কাছ থেকে যা শিখেছিল, যে কীভাবে এটা চাষ করতে হবে, কতটুকু পানি দিতে হবে, কতটুকু সার দিতে হবে, এরা কিন্তু পারিবারিকভাবে বা আঞ্চলিকভাবে যে শিক্ষাটা, সেটা হচ্ছে। প্রাতিষ্ঠানিকভাবে এর উপরে কোনো গবেষণা এখন পর্যন্ত উল্লেখযোগ্য নাই। অথচ এই পান চাষ কিন্তু আমি বলবো সারা বাংলাদেশে, আপনারা ড্রোনের আমার শট দেখলে বুঝবেন যে এই অঞ্চলে কী পরিমাণে পানের বরজ। উপর থেকে দেখলে দেখবেন যে সবই পানের বরজ। এই পানের বরজকে কেন, মানে এই পান চাষকে কেন নিরুৎসাহিত করা হয় সরকারের পক্ষ থেকে? যদি আরও একটু বেশি উৎসাহিত করা হয়, কৃষকদেরকে যদি আরও ট্রেনিং দেওয়া হয়, তাহলে হয়তো আরও ভালো কিছু হবে। মাঝখানে একবার ট্রেনিং দেওয়ার চেষ্টা করছিল, সেটা দেখে কৃষকরা খুবই হতাশ। কারণ যারা ট্রেনিং দিচ্ছে তারাও ঠিকঠাক মতো আসলে পান চাষ সম্পর্কে জানে না। এখানকার কৃষক যারা, তারাই কিন্তু বেশি ভালো জানে। নদীর বা মরা গাং বলা হয়, তার ভিতরে একটা পুকুর। সেই পুকুরে বসে অনেকক্ষণ আমরা ভুট্টা খেলাম, ডোন উড়াইলাম। আর এখন এই যে একদম ধান ক্ষেতের মাছ দিয়ে যাচ্ছি আল ধরে। কত গেছি সেই সময়কার দিনগুলো এখন তোরা পার করছিস না? হ্যাঁ, আমরা ওইখানে প্রচুর মাছ ধরতাম। আর এইখানে তো নেট জাল দেওয়া হতো, বুঝছিস? বিশেষ করে আমার নানার মনে কর যে এরকম প্রত্যেক দিন ওরকম 18-20টা এরকম ওই নেট জাল, কারেন্ট জাল দেওয়া হতো। সেসব দিয়ে প্রচুর মাছ ধরা হতো, প্রচুর মাছ। এই পুকুরে কি মাছ আছে নাকি? একটু পুকুর কাট। প্রচুর মাছ হবে ভাই, তাই? প্রচুর মাছ আছে। কার এই পুকুর? এইটা তার নাম আছে সাইদুর। সাইদুর, আচ্ছা। আরও ইচ্ছা ছিল যে পুরো গাঙের ওই পারে একটা শ্মশান ঘাট আছে, সেই শ্মশান ঘাটে আমি আর সুজিত, আমার বন্ধু মাস্টার, আমরা অনেক সময় যেতাম। মাঝে মধ্যে যে বসে থাকতাম। আর ওইখানে যে বাচ্চারা এখন খালের ভিতরে মাছ ধরছে, ওই জায়গাটা ছিল আমাদের সবচেয়ে প্রিয় জায়গা। ওইখানে বসে কিন্তু আমরা দীর্ঘ সময়, সন্ধ্যার সময়টা পার করতাম। বিকেলে যেতাম, ওখানে মাছ ধরা হতো ছিপ দিয়ে। তখন অনেক পানি থাকতো, এখন কিচ্ছু নাই। দেখ, আমরা পুকুর পাড়ে আসছি। এবার আমরা কি ভুট্টা খাবো? ভুট্টা পুড়িয়ে খাবো নাকি কাঁচা? পুড়িয়ে ভাই। পুড়ানোর ব্যবস্থা আছে? জি ভাই। হ্যাঁ, জি ভাই, আগুন জ্বালাতে হবে। ঠিক আছে, আগুন জ্বালে চলো ভুট্টা খাবো।
কই ভুট্টা কই, এই খাবো না ভুট্টা? ভুট্টা ক্ষেত হ্যাঁ? থেকে উঠাবো এখন ভাইয়া। ভুট্টা খেতে ভুট্টা উঠাই দিয়ে উঠিয়ে তারপরে এখানে আমরা পোড়াবো, খাবো এখানে, পুড়িয়ে খাবো, জি। ঠিক আছে? এখানে নিচে পোড়াবো। আর এই ঘরটা কার এখানে আম গাছের নিচে? এখানে এক বেদুইনের ঘর। এক বেদুইনের ঘর? কোন বেদুইন সে? আরে কি সুন্দর ঘর, এর ভিতরে থাকেও? জি ভাই, এখানে থাকে। কে আক্তার? জি, আক্তার বেদুইন? আক্তার বেদুইন। বেদুইন আক্তার। আক্তার একা একা রাতে থাকে এখানে? জি, রাতে একা একাই থাকে এখানে। হ্যাঁ? জি, কি করে ও? একা একাই থাকে এখানে। ভয় লাগে না এই জঙ্গলের ভিতরে থাকতে? ও তো মহামানব। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলে যাই তাহলে। ভুট্টা এখন পুড়াইয়ে খাবো আমরা, তারপরে যাব। ভুট্টা কই? ওটা নরম আছে। পুড়িয়েছিস ভালো করে? জি ভাইয়া, ভালো করে পুড়ে কোথায় তুই পুড়ালি? এই যে নিচে থেকে আমরা আগুন জ্বালাইছি, আগুন জ্বালিয়ে এখান থেকে পুড়িয়ে আনলাম। তো আপনার জন্য ভাইয়া বেশি পুড়াইনি, কিন্তু এটা ভালো লাগে। সেরম সেরম একদম ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলে পুড়িয়ে খাওয়া হচ্ছে। ব্যাস, গ্রামের ঐতিহ্য ভাই এক। বাহ, খুবই টেস্ট হয়েছে। লবণ টবণ দিয়েছিস নাকি? না ভাই, কিছুই দিই না। এত টেস্ট হলো কেমন? গ্রামের ভুট্টা তো আরও মানে স্পেশাল, এবং এটা গ্রামের একটা ঐতিহ্য ভাই। একদম টাটকা টাটকা। ও, আমি একটু ভেঙে নিই, সেই মজা। ওই গরম রে। ভাই মাত্র উঠাইলাম আগুনতে। এটা একটু ভাই দেখেন না, এটা উচ্ছাড়া, ওইটার এটা একটু মান তো। এটা একটু বেশি কাঁচা, আর এটা একটু হচ্ছে বেশি একটু শক্ত। আর এটা সবচেয়ে কাঁচা কাঁচা, দুইটা মজা। দারুণ। নরম তাই, মধু মধু। কি রে? এবার চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমার প্রাণের সেই ক্যাম্পাস, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় এবং নান্দোবার সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই আঙ্গিনায় দুটি স্কুল, একটি প্রাইমারি এবং একটি মাধ্যমিক, যেখানে আমি আমার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা জীবন শেষ করেছি। এটি সেই আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় এবং নান্দোবার সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি দেখার পর এবার আমি আপনাদেরকে নিয়ে যাব পুরো আসমানখালী বাজারটি ঘুরিয়ে দেখাবো, যেটি এই নদীর পাড়েই অবস্থিত। এটি পুরো আসমানখালী বাজারের চিত্র, পাখির চোখে আসমানখালী বাজার। আর এটি হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়ির আঙিনায় বসেই আমরা কিন্তু পুরো আসমানখালীটাকেই উপভোগ করতে পারি। একেবারেই বাজারের মাঝখানেই আমাদের বাড়িটি। তো এটি দেখার পরে আমরা আবারও ফিরে যাব সেই আমাদের নদীর অংশে। এবার আমরা চলে এসেছি আমাদের পাশের গ্রাম নান্দোবার। নান্দোবার নিউ মার্কেট এলাকায় আমরা এখন দেখছি এবং পাখির চোখে এই এলাকাটি দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর আমাদের এই এলাকাটি, কত সবুজ, প্রাকৃতিক নৈসর্গিক যে দৃশ্য, সেটি সত্যি মনোমুগ্ধকর। এবং পাখির চোখে এভাবে ড্রোন দিয়ে যদি না দেখতাম তাহলে আসলে বোঝাই যেত না যে আমাদের এই গ্রামটি, আমাদের এই এলাকাটি কত সুন্দর। যারা এই বিকেলবেলা মাঠে বসে আছেন তারা আমার ড্রোনটি দেখে অনেকেই ভয় পাচ্ছেন। যেমন দেখুন এই ছোট্ট বাচ্চাটি কিরকম ভয় পাচ্ছে আমার এই ড্রোনটি দেখে। আবার আরেকজন মুরব্বী
দেখুন তিনি কিরকম ভয় পাচ্ছে। তিনি কিন্তু মাঠ থেকে যখন বাড়ি ফিরছিলেন তখন তার হাতে কোদাল আছে। সে কিন্তু হঠাৎ করে এই ড্রোনটি দেখে এবং ড্রোনের শব্দ পেয়ে একটু ভীত হয়ে গেলেন এবং দেখুন তিনি কোদাল দিয়ে কিন্তু ১ম এ আঘাত করতে চাচ্ছেন, পরে কিন্তু তিনি সেটিকে ঢিল ছুঁড়ে আঘাত করার চেষ্টা করলেন। আবার আরেকজন মহিলা আছে এই ধান ক্ষেতে, দেখুন তিনিও কিন্তু ড্রোনটি দেখে ভয় পাচ্ছেন। অর্থাৎ গ্রামের মানুষ ড্রোনটি হয়তো তাদের এর আগে কখনো দেখা হয়নি, সেই কারণে হঠাৎ করে এরকম একটি পাখির মতো একটি শব্দ করে কিছু একটা আসছে, সেই ড্রোনটিকে তারা কিন্তু ১ম এ একটু ভয় পেয়ে গিয়েছিল। আগে এই গাঙে যখন পানি থাকতো, মানে আমরা দেখেছি যে বর্ষাকালে অন্তত 6 মাস না হলেও 4 থেকে 5 মাস কিন্তু একদম পানি থই থই করতো। তারপরে আস্তে আস্তে পানিটা শুকিয়ে যেত যখন শীতের টাইমটা আসতো। তারপরে এটা একটা আবাদ হতো, আর এখন 12 মাসই আবাদ হচ্ছে, মানে পানি আসেই না। কারণ এটা একটা বড় কারণ আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এই যে পানি না থাকা, অর্থাৎ নদীর যে প্রবাহ, সেই প্রবাহগুলো নাই, নদী শুকিয়ে যাচ্ছে, পানি আসছে না, যে কারণে কিন্তু আমাদের এই যে অতিরিক্ত গরম চুয়াডাঙ্গাতে এবং অতিরিক্ত ঠান্ডা, এসবগুলোও একটা কারণ। কারণ পানির লেয়ার সেটি কিন্তু অনেক নিচে নেমে গেছে। আগে আমরা 40 ফিট পানির পাইপ দিলেই পানি উঠতো, এখন হয়তো 1000 ফিট নিচে দেওয়া লাগে। এটা একটা বড় কারণ আমাদের এই অঞ্চলের আবহাওয়া এরকম মানে খারাপ হওয়ার কারণে। আর এই যে দেখুন ধান খেতে পানি দেওয়া চলছে, এখন সবই এই পাম্প করে পানি দিতে হচ্ছে। তখন কিন্তু এই পলি আসতো, নদীর পানি যখন আসতো বিভিন্ন থেকে, যখন ঘাটগুলো খুলে দেওয়া হতো, গেটগুলো, সুইচ গেটগুলো, তখন কিন্তু পানিতে ভরে থাকতো এই নদী। তখন মাছ হতো যেমন, তেমন কিন্তু ফসলও হতো। এখন পুরোটা কিন্তু নির্ভর করছে এই শ্যালো মেশিন দিয়ে পানি তুলে, তারপরে পাম্প করে পানি তুলে এই আবাদটি করা হচ্ছে। তো আমি চাই যেটা হলো যে সেই নদীর চিত্রটা আবার ফিরে আসুক। অনেক জায়গায় আমরা এতে দেখলাম যে মেহেরপুরে ভৈরব নদী খনন করা হলো, অনেক নদী খনন করা হচ্ছে, খনন করে কিন্তু আবার ফের পানি দেওয়া হচ্ছে। তা আমি চাই যে এই অঞ্চলের, বিশেষ করে আলমডাঙ্গা থানার এই আশপাশ দিয়ে মুন্সিগঞ্জ, এদিকে বগাদির হয়ে এই যে কুলতাডাঙ্গার যে ঘাটটা, এই মাথাভাঙা নদী হয়ে এখানে যে পানিটা আসতো, সেই পানিটা আবার আসা শুরু করুক এবং এই নদী অন্তত 2-3 মাসের জন্য হলেও বর্ষাকালে আবার সেই জীবিত হোক, সেই ঐতিহ্য ফিরে আসুক। তাহলে হয়তো আমাদের এই অঞ্চলটি বা একটা ভালো আবহাওয়া আবার ফিরে আসবে আগের মতো। তো যাক, ভালো থাকবেন সবাই। স্মৃতিচারণ করলাম, সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল এবং এখানে ঘুরে সত্যি একটা অন্যরকম একটা প্রশান্তি লাগছে, সেই ছোটোবেলার সেই কথাগুলো মনে পড়ে গেল। তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, আর সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের পর্ব। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।